নমস্কার। একটি বিশেষ ঘোষণা, অনিবার্য কারণবশত নিশি সামন্ত এবং বিদ্যুর ভূমিকায় একই ব্যক্তি মঞ্চস্থ করতে চলেছে। তিনি হলেন আমাদের শ্যামাধন্য বিল্টু দাস। নমস্কার। রাম নবমীর উত্তর সন্ধ্যায় শ্রীরামচন্দ্রের আবির্ভাব উৎসব উপলক্ষে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্ম মাথায় নিয়ে বাবা মণি স্বরূপানন্দের আশীর্বাদ সাথে নিয়ে সাধু বাবা আনন্দ ব্রহ্মচারীর পদরজ সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা জীবন দিয়ে প্রেম কিনেছি। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা শ্রদ্ধেয় উজ্জ্বল বরণ চট্টোপাধ্যায়, সহ নির্দেশনা বিল্টু দাস, আলো হাউস দুর্গাপুর প্রেস হাউস। শুরু হতে চলেছে 1431 বঙ্গাব্দের বিদায় লগ্নে এক রহস্যপূর্ণ সামাজিক যাত্রাপালা। জীবনের সাত মরণে মিলিয়ে তাই আতি দুটি মুছি বহু অভিমানী অভাগিনী কয় জীবন দিয়ে প্রেম কিনেছি।
আজ আমরা যত খুশি নেশা করবো আর ফুর্তির জীবনে মাতাল হয়ে বিলকুল ভেসে যাবো। বিজু পুরিয়া পুরা মাতাল হবি না আজ নেশা করব আমরা মোহাম্মদ লেখায় তো মাতাল হয়ে যাব। মোহন লেসাই লয় রে বিজু তুই মাতাল হবি এই মুনিয়ার ভালোবাসার লেসাই। এই ফুলমণি ফুলমণি পুরি তো দাবি বাদ তো তুই বড় বেশরম বটে। কেনে তাই বুঝি নয় তো কি আরে বেশরমি লাই হলে কেউ কি আমার লেখার কথা কয়? তুই লেসা করবি লাই বিজু কুরকুরে ফুলমনি তবে মাতাল করা মোহাম্মদ লেখাই লয়। তবে দেখ মুনিয়া আকাশে সোনা করা চাঁদ উঠেছে আর ওই চাঁদের জ্যোৎস্নার ছোঁয়ায় সারা বস্তিতে লেগেছে খুশির রং। আজ আমার মনে প্রাণে কি যাচ্ছে জানিস? কি যাচ্ছে ভালোবাসার ঢেউ। এই ঢেউয়ের মাঝে তুই কি একবার ঝাঁপাইয়ে করতে পারবি না রে মুনিয়া? বিজু বল মুনিয়া বল তোহার বুকের মাঝে কি আমার লেগে একটু খালি জায়গা হবে লাই? আমার প্রেমের রঙে কি রাঙা হবে লাই তোর ওই ভালোবাসার রং? আমার প্রেমে আমার সুরে সুর মিলাইয়ে তুই কি গাইতে পারবি লাই সেই ভালোবাসার গান? লাই 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 বিজু লাই আমি পারবো লাই পারবো লাই পারবো লাই। না আমার মনের আকাশ বহু দাগি যে রাঙা করে গেছে রে বিজু। মনের তোর তোর ওই ভালোবাসার মানুষটাকে আমি কেটে কুচি কুচি করে দেবো। বিজু বল বল একদম তুই হাত পিলাই বলছি একদম হাত পিলাই তাহলে আমার বুকের মাঝে আগুন লাগাই দিয়ে হাসতিস বল তুই কে বটে তোর মনের মানুষ? দেখবি তাকি তবে আয় আয় আয়। তুই আমার এই দু চোখের দিকে তাকিয়ে দে আমার এই চোখের তারাদের মাঝে তুই তার মুখটা দেখতে পাবি। দেখ 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 মুনিয়া তার মানে তুই আমার ভালোবাসার মানুষ বটে। বল মুনিয়া বল তুই শুধু একটাই বার বল। আরে এমন আমার নজর লাগর পিড়িতে বোঝে না লাগিন পাড়াদের কম চেয়ে দেখে না লাগিন পাড়াদের কম চেয়ে দেখে না। আরে এমন আমার নজর লাগর পিড়িতে বোঝে না লাগিন পাড়াদের কম চেয়ে দেখে না লাগিন পাড়াদের কম চেয়ে দেখে না। আমি হাসি মুখে আমার মাথাটা বাড়াই দেবো সরদার। বিজু
বস্তি সেরা মরদ আমি মরলে তুই তো আমি বস্তি সদা তোর হাতে আমার মনিয়া বেটিকে তুলে দিলে আমি তো অনেক সুখলে মরতে পারবো রে তাই তো এই সামনে চাঁদের রাতে মা বলদেবীর সামনে আমি আমার মনিয়া বেটিকে তোর হাতে তুলে দিয়ে তোদের ঘর আমি নতুন করে বেঁধে দেবো রে বুঝতে পারলা ঘর আমি নতুন করে বেঁধে দেবো বাবা আমার আর বিট্টুর ভালোবাসাকে মেনে নিয়েছে আমি পূর্ণিমাতে আমার সঙ্গে বিট্টু বিয়া হবে ওই মা বলো দেবীর সামনে কি আনন্দ হচ্ছে মা গো হায় মা ও পাখিগুলো হবন করে কি বলছে অন্ধকারে ভরি দিয়ে ওই সারা সূর্যকান্তের জীবনে প্রেমের আলো আমি কখনোই হতে দেব না তার আগে তোমার সূর্য গাবে খবর আছে ওই আপনার দুশ্মন সূর্যকান্ত চৌধুরী আজ এই পথে আসে তাই ভাবছি এই নিজন এলাকায় যদি পার্সেন্টেজের ফেলতে পারলে বিষ বহুত হালকা হয়ে যাবে বোস ওই সূর্যকান্ত চৌধুরী যেন কোনোভাবেই সকালে সূর্য দেখতে না পায় সূর্য আর কোনোদিন
কোনোদিন শুক্রের মুখ দেখতে পারবেন না বস। কিন্তু বস যদি আমার মাথায় আসছে না, আপনার এত শত্রু থাকতে হঠাৎ ভালা ভালা ভদ্রলোককে টার্গেট করলেন কেন? ওই রাস্তায় দাঁড়িয়ে আমার হাতে করে আমার টার্গেটে হাত বাড়িয়েছে। কোথায় রেখেছিল? কোন তাহলে? ওই আমার বস প্রতাপ ঘোষালের মেয়ে ওই আলোতে আমি মনে মনে টার্গেট করেছিলাম। ভেবেছিলাম মালটাকে কবজায় আনতে পারলে ওই রাজকন্যা আর রাজত্ব দুটোই পাবো। তাই তো বেশ নাপিকে আমি এগোচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম আলো হঠাৎ আমার ভাবনাগুলোকে এলোমেলো করে দিয়ে একটা আলোর পিছনে ছুটে চলেছে। আলো রক্তি বাধা আকাশটা যেন রঙিন করেছে। আর এই রঙিন আকাশের মাঝে সাদা সাদা মেঘগুলো না আপন মনে খামখালি পোড়া হয়ে বাধা বন্ধনহীন হয়ে তারা ভেসে বেড়াচ্ছে। ঠিক ওদের মতো আমরাও হ্যাঁ, ওই আকাশে ভাসতে পারি না। কেন পারি না আলো? দুটি মন যখন দুজনকে আপন করে নিয়েছে তখন এই স্বপ্নময় সুখের রাজত্বে হারিয়ে দিতে বাধা। তাহলে চলো না, আমাকে নিয়ে চলো সেই স্বর্গের দেশে। আমি ওই স্বর্গের দেশে যে ওই পারিজাত কুসুম হয়ে পাকড়ি মেলে আমি তোমাকে সুস্বাগতম জানাবো। আমি তোমার ভালোবাসার ভ্রমর হয়ে প্রাণ ভরে উপভোগ করবো তোমার সাদর আমন্ত্রণ। আর আমি বসন্তের কোকিল হয়ে কৃষ্ণ চূড়ায় বসে আমি তোমার জন্য গাইবো আর বলবো, রাখবে মনে এই পৃথিবী চিরদিন তোমার আমার প্রেমের কথা ভুলবে না কেউ কোনোদিন। রাখবে এই মুহূর্তে আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মধ্যে আপনারা একেবারে প্রথম সারি। আপনি ঠিকই বলেছেন মিস্টার সামন্ত। আর কয়েকদিন পর না আমরা দুজনকে জীবন সঙ্গিনী রূপে প্রকাশ করেছি। এই যে আমার জীবনে কত বড় পাওনা তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাদের চাপ আর আনন্দের মাঝে আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের ডিস্টার্ব করবো, এতে কিন্তু বিরক্ত হওয়া চলবে না। এই কথা কেন বলছেন মিস্টার সামন্ত? এই বন্ধুত্বের দাবিটা আদায় করার আগে আসুন না এই বন্ধুত্বের বন্ধনটাকে আরো অটুট করে নিন। ভাই এখন তাহলে আসি, নেক্সট টাইম আবারও দেখা হবে। এসো। হ্যাঁ চলো। দাঁড়ান আলো দেবী, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কথাটা নিশ্চয়ই প্রেম নিবেদন নয়? আবেদনে সাড়া না দিলে নিবেদনটা করবো কোথায়? আমার প্রশ্নের প্রত্যুত্তরটা কিন্তু এখনো পাইনি। আমি আপনার প্রস্তাবে সাড়া দেবো এটা আপনি ভাবলেন কি করে? দাঁড়ান মিস ঘোষাল, আমার লাস্ট ডিসিশনটা আপনি শুনে যান। না চাইতে জীবনে সারা আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু স্বেচ্ছায় পাওয়া চেয়ে না জোর করে কেড়ে নেওয়াটাই আমার কাছে বেশি। তাই একটা
আপনাকে আমি রিকোয়েস্ট করছি, তারপর আপনাকে আমি চোখ রাঙাবো, আর তাতেও যদি না হয় তাহলে আপনার ওই নরম তুলতলে শরীরটাকে তুলে নিয়ে গিয়ে সাংঘাতিক স্টোরি বস। ওই যে তুই বুঝতে পারছিস তাহলে কেন আমি বলছিলাম ওই শালিকে? শোন, ওই শালিকে যতক্ষণ না পর্যন্ত আমার বেডরুমে শুভতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। একদিন আপনার হাত ধরতে বাধ্য হয়ে বস। ও দেখুন বস, আপনার দুশ্মনের গাড়ি এই পথে আসছে। এই বস, প্রথমে পাথর ফেলে ও শালার পথ আটকাবো, তারপর ও শালা গাড়ি থেকে নামলে ওকে আমি যেন কোনোভাবে বেঁচে না যায়। ওই না গজম, ও শালার কোনো বাঁচবে না, বিলকুল বাঁচবে না। এখন চলো বস, খেল শুরু করে দিই। এই চল চল চল। একই রাস্তার উপর কারা এভাবে পাথর ফেলে রেখেছে? এভাবে কি উদ্দেশ্য ওদের? চুরি বা চিন্তায় রাজনীতি নয়তো কিছু? না না না, আশেপাশে তো আমি কাউকে দেখছি না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে নিজের হাতে নিজেই বরং পাথরগুলো সরিয়ে নিয়ে হবে না। আবার কার যাওয়ার রাস্তাটাকে আমি পরিষ্কার করিনি। হ্যাঁ বিলকুল কথা হয়ে গেছে। এবার চলুন এক কাজ করি, এই লাশটাকে ওরই গাড়িতে তুলে ওই গাড়িটাকে না ছাদে ফেলে দিই, তাতে সবাই জানবে দিদিমণি। এইসব তুমি কি বলছো দিদিমণি? ঠিকই বলছি, তুমি না বলার আগে সামনে বুঝতে পারি। সূর্য আমাকে কতক্ষণ থেকে ডাক দিচ্ছি বলো তো? তুমি কথা শোনো দিদিমণি। আমি তোমার পরে কথা শুনবো। এখন আমি সূর্যের কাছে যাই। ড্রয়িং রুমে সে আমার জন্য বসে আছে। কতদিন পর তাকে আমি দেখবো। সূর্যদা, তুমি চলে যেও না। আমি আসছি সূর্যদা, আমি আসছি। তুমি বুঝি আমার সূর্যদাকে সংবাদ জানাতে এসেছো? তুমি এক কাজ করো বাবা, সূর্যদাকে বলো একটু বসতে। আমি এক্ষুনি ড্রেসটা চেঞ্জ করে আসছি। আমি কি করে বোঝাই রে মামনি? তোর সূর্য আর কোনোদিনই তোর কাছে ফিরে আসবে না। চুপ করো বাবা, চুপ করো। এমন মিথ্যে কথা তুমি আর কখনো বলো না। মিথ্যে নয় তো দিদিমণি, মিথ্যে কথা নয়। না, তোমরা যা বলছো সব মিথ্যে মিথ্যে। সূর্য যদি বেঁচে না থাকে তাহলে আমি কি করে বাঁচবো বলতে পারো? আচ্ছা, যে আকাশে সূর্য থাকে না সেখানে কি আলো দেখা যায়? সূর্য বেঁচে আলো দেখা যায় না। সূর্য ছেড়ে যাবে নিশ্চিত। আমি আর কেমন করে বোঝাই দিদিমণি? কয়েকদিন আগে আমি সমেত খাদে পড়ে সূর্য দাঁড়াবো মারা। তুই একটু শান্ত হ মামনি। জানো বাবা, আমার সূর্যদাদি আমাকে চিরদিনের মতো ছেড়ে চলে গেছে। এই কথা আমি বিশ্বাস করতে পারি না, মনকে বোঝাতে পারি না। তুমি কথা দিচ্ছি আর কখনো আমার এমন ভুল হবে না বাবা। আর কখনো আমার এমন ভুল
মামনি সূর্যটা চলে গেছে আমার জীবন থেকে, কিন্তু কিন্তু আমার সত্য হৃদয়টার মাঝে যে এখনো আছে। তাই দয়া করে বাবা হয়ে তুমি এই কথা আমাকে বলো না বাবা, এই কথা আমাকে বলো না। আমি যে সহ্য করতে পারছি না বাবা, এই কথা তুমি তোকে আমি কি করে বোঝাই রে মামনি? মামনি নিজেকে তিল তিল করে শেষ করতে চাইছে। এখন মামনিকে বাঁচানোর একমাত্র পথ পেয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই গো বচ্চা বাবু। আমার মনে হয় যে কোনো প্রকারে বুঝিয়ে সুঝিয়ে দিদিমণির বিয়েটা দিতে পারলে সে হয়তো আমি আর সংসারে নিয়ে একটু একটু করে তুচ্ছ দাদা বাবুকে ভুলে যেতে পারে বচ্চা বাবু। আরে বলেন না, আলো কোনোদিনই সূর্যকে ভুলতে পারবে না। ওর বিয়ের জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলে জানিস? কি বলে? বলে স্বামী মরে গেলে মেয়েদের আর বিয়ের কথা ভাবতে নেই বাবা, ভাবতে নেই। তুমি কেঁদো না, তুমি কেঁদো না গো বচ্চা বাবু। তুমি বলে এই বাড়ির কর্তা তোরা যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি চিন্তায় কেবল করে কর্তা বাবু, চিন্তায় কেবল করে। তুইও কাঁদছিস রে বলে? চোখের জল যে বাধা মানছে না গো কর্তা বাবু। দিল্লি মা মারা যাবার ওই 5 বছরের দিদিমণিকে আমি বলে কিছু করে মারতে করেছে। দিদিমণি ওই সাজে দেখার থেকে আমার মরণ অনেক ভালো, অনেক ভালো। করে বলেন, তুই চুপ কর বলেন, তুই চুপ কর। এমন কথা বলে তুই আমার হৃদয়টাকে দুর্বল করে দিস না। কর্তা বাবু, দুঃখে দুঃখে মামনি নিজের মনের ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমারও যদি কিছু হয়ে যায় সংসারটা যে ভেসে যাবে রে বলে, সংসারটা ভেসে যাবে। তাই তো ওই মামনির দুর্বল মনটাকে সুস্থ করতে সঙ্গে করে নিয়ে এসছি কাকা বাবু। অনন্ত তুমি আমি জানি মেন্টাল ট্রিটমেন্ট না করলে আমাকে হয়তো সুস্থ করা যাবে না। আমি ডক্টরকে সঙ্গে করে নিয়ে ও তো একজন ভালো সাইকোলজিস্ট, আমার অন্তরঙ্গের বন্ধু। কেমন করে পারেন আমার মেয়েটাকে আপনি সুস্থ করে দিন ডক্টর? সুস্থ না হওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু তার আগে আলোদেবীর প্রথম জীবনের কিছু ঘটনা আমার একান্ত জানা পড়ল। কেনই বা আলোদেবীর আজ এই পরিণতি? আপনি শুনবেন ডাক্তার বাবু। আলো দিদিমণি সূর্য দাদা বাবুকে ভালোবাসত, তাদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র। আর সেই জন্য ওদের ভালোবাসা কাকা বাবু সামনে স্বীকার করেছিলেন। কিন্তু রেস্ট করবি দাদা, ওদের সেই সীমাহীন ভালোবাসাকে স্বীকৃতি দিল না। কাকা বাবু, সেদিন ছিল আমার মেয়ে আলোর 25তম জন্মদিন। আমি স্থির করেছিলাম আজই ওদের বিয়ের ব্যাপারটা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো। সেই আনন্দে সারা বাড়িতে মেতে উঠেছিল। আর সীমাহীন আত্মার হবে দিদিমণির চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন। বলেন না, ও বলেন না, কি যে কোথায় যাই কিছু ভালো লাগে না। ধুর, বলেন না, ও বলেন না। আমাকে ডাকছেন দিদিমণি? হ্যাঁ ডাকছি, মানে সমস্ত গেস্ট চলে এসেছে, কিন্তু তোমাদের সূর্য দাদা বাবু কোথায়? সে খেয়াল আছে? রাখলে আবার এই তো সূর্য দাদা বাবু চললো না। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, যখনই আমি সূর্য দাদা বাবু গাড়িটা দেখতে পেতাম না, তখনই ছুটতে এসে তোমাকে খবর দিতাম। কিন্তু কি ব্যাখ্যা মানুষ বলো তো, যার সবার আগে আসে দরকার
তার পাঁচজনের মতো সাধারণ মানুষ নয়, কত কাজের লোক সে। আজকে দিনও সে কাজ, এত এত মানুষ তার জন্য ওয়েট করে আছে, আর সে কাজে চলে গেছে। তাও তো বটে। আর আমার কি মনে হয় জানিস মামনি, এই তোর টেনশনটা বাড়ানোর জন্য সূর্য ইচ্ছে করে দেরি করে আসে। ইচ্ছে করে? আমারও তাই মনে হয় দিদিমণি। হ্যাঁ, সূর্য এলে ওকে তুই বেশ করে বকে দিস তো মামনি। তা বলতে হবে না কর্তা বাবু, একবার ওই দিদিমণির বিয়েটা হতে দাও না। তার মধ্যে দেবে ওই দিদিমণি যদি সূর্য দাদা বউকে কানে ধরে উঠপোস করে না ছাড়ে। পরে না তুই ঠিকই বলেছিস, বলেন কর্তা বাবু। আমি পারছি না ডক্টর, মামনির এই অবস্থা দেখে আমি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। আপনি ভেঙে পড়বেন না কাকা বাবু, আমি কথা দিচ্ছি যেমন করে হোক আলো দেবীকে সুস্থ করার চেষ্টা করবো। আমার বিশ্বাস আলোকে তুই পূর্বে সুস্থ স্বামীর জীবনে ফিরে দিতে পারবি। অনন্ত, আমায় তুমি কথা দাও ডাক্তার, তুমি কথা দিলে আমি যে মনে অনেকটা সাহস পাবো ডক্টর। দিদিমণি সুস্থ না হলে এই কর্তা বাবু কিছু বাঁচানো যাবে না ডাক্তার বাবু। এই যে রাত খাওয়া দাওয়া ভুলে চোখের জল ফেলে ঘুমোতে গিয়ে চেয়ারে বসে কি যেন ভাবে, আর আমার
গো দারোগা বাবু, কিচ্ছু হয় না গো ডাক্তার বাবু, কিচ্ছু হয় না। বেশ, আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি কথা দিলাম, যেমন করে হোক আলো দেবীকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। কিন্তু আমার একটা রিকোয়েস্ট কাকা বাবু, ওই ইন্টারনাল ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আলো দেবীর প্রয়োজন মেন্টালি ট্রিটমেন্ট, কিন্তু সেটা এখান থেকে সম্ভব নয়। কারণ এখানে ছড়িয়ে আছে আলো দেবী আর সূর্যকান্ত বাবুর অসংখ্য প্রেমের স্মৃতি, যে আলো দেবীর মনে বারবার আঘাত হানছে। তাই আমি চাই ওই কয়েক মাসের মতো আলো দেবীকে আমার পাহাড়িয়া বস্তির বাংলোতে নিয়ে যেতে। কিন্তু ডক্টর, আপনি এরকম করবেন না কাকা বাবু। আমার দায়িত্ব আপনি গৌতমের হাতে ছেড়ে দিন। ও যখন কথা দিয়েছে আলোকে ঠিক সুস্থ করে তুলবে, আর সেই সঙ্গে আমার অনুমান যদি সত্যি হয়, ওই সূর্যকান্ত যাদের এই করোনা কোনো সংবাদ আমি ঠিক খুঁজে বার করবো। কি বলছিস রে অনন্ত? যে মানুষটা বেঁচে নেই তাকে কিনা তুমি বেঁচে নেই বিশ্বাসটা কিন্তু এখন আপনার সঙ্গে একমত নয় কাকা বাবু। তার মানে সূর্যকান্ত বাবু যে মারা গেছেন লাশটাই তার প্রমাণ। সূর্যকান্ত বাবুর লাশটা আমরা আজও কোথাও খুঁজে পাইনি, কিন্তু সকলেই বলাবলি করছে সূর্যদাদা বাবুর লাশটা নদীর জলে ভেসে গেছে। এসে গেল কোথাও না কোথাও লাশটা পাওয়া যেত, আর লাশটা যখন পাওয়া যায়নি আমার অনুমান সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। বেঁচে আছে? আর নয়তো সূর্যকান্ত বাবুকে খুন করে গুম করা হয়েছে। খুন? এ তুমি কি বলছো অনন্ত? না না, এ হতে পারে না। আমার আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। সূর্যকান্তের মতো ছেলেকে কেউ খুন করতে পারে? সূর্যকান্ত বাবুর লাশটা না পাওয়া আমাদের কাছে বড় রহস্যই কাকা বাবু। আর পুলিশ ডিপার্টমেন্ট যেখানে রহস্যের গন্ধ পেয়েছে সেখানে কোনো না কোনো গোপন তথ্য লুকিয়ে আছে। আচ্ছা অনন্ত, তোর এই অনুমান যদি আলো দেবী জানতে পারেন? না গৌতম না, আমার তদন্ত সম্বন্ধে আলোকে তুই কিছু জানাস না। তুই শুধু তোর ডিউটি করে যা, আর আমাকে আমার কর্তব্য করতে দে। আমাদের লক্ষ্য যদি স্থির থাকে সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। বীর্যটা আর তোর সইছে না, আমাকে কাছে পাওয়ার লেগে ও একেবারে অস্থির হয়ে গেছে। আমিও ওকে ধমক দিয়ে বলছি, এক মুখ পোড়া, বিহার আগে আমাকে একদম ছবি দেয়। আর কদিন পরেই তো চাঁদনি রাত। চাঁদনি রাতে মধ্যের বিয়া হয়ে গেলে যত পারিস আমাকে নিয়ে তো কি ও নদীর চরে একটু কি বটে গো? হায় মা গো, এটা তো লাশ বটে। সর্দার বাবা, বিজু, ফুলমণি, কিদার হাইলা নদীর ধারে। আরে লাশ, আরে ও বাবা, আরে আয় আয় নদীর চরে লাশ বটে। নদীর চরে লাশ। আমার মনে হয় যে চুপ, এটা অনেক বড় ঘরের বুকে। লোকটা ঘরে থেকে বেঁচে আছে লোকটা বেঁচে আছে কিনা? কেমন দগ দগে ছড়িয়ে ঘা। ফুলমণি, তোরা ঠিক বলেছিস। ডাকাতের বেলায় পড়ে হয়তো বাবুর এই অবস্থা হয়েছে। সব কথা না ভেবে এখন নাই তো আমরা বাবুকে ফিরে থেকে বাঁচাই নি। লালু, মুনিয়া, তুই এক কাজ কর, তুই এই বাবুকে সেবা কর, আমি নদী থেকে জল নিয়ে আসি, জল। আহা, কিন্তু ঠিক বলেছে। সেবা সেবা করে যেমন করে হোক এই বাবুকে আমাদের বাঁচাতেই হবে। মা বলো দিদি,
মা রাজবাবু বাঁচাই দেয়। পরদেশি বাবু এই পরদেশি বাবু তুই চোখ মেলে টাকা কেনে কথা বল পরদেশি বাবু তুই একটি বার কথা বল পরদেশি বাবু পরদেশি বাবু তুই চোখ মেলে টাকা দেখ বাবা পরদেশি বাবু চোখ মেলে দেখাচ্ছে মা বনদেবী তুই আমার মুখ রেখেছিস মা, তুই আমার গড়লে মা, তুই আমার গড়লে। সবাই তোমরা একটু চুপচাপ থাকো, কিন্তু আমাকে দেখতে হবে। শরীরে তো রক্তের কাজ কেন? রক্তের কাজ তুই যে নদীর জলে ভেসে এসেছিস বাবু গেছে। না না, আমি নদীতে ফুটে এসেছি, কিন্তু আমার ঘর কোথায়? আমাকে একটু ভালো করে ভাবতে দাও তোমরা। আমি তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছো, তোমরা কি বলতে পারো আমি কে? তোমরা কি বলতে পারো? ভাব পরদেশি বাবু ভালো করে ভাব আমার মনে হয় ভালো করে ভাবলে তোর সব মনে পড়ে যাবে আমার মনে করছি না, এত চেষ্টা করেও আমার জীবনের একটা কথা আমি মনে করতে পারছি না। কিন্তু কেন মনে করতে পারছি না? আচ্ছা, আকাশ, বাতাস, পশু পাখির দল, তোমরা জানো কিন্তু তোমরা বলছো না আমাকে। তোমরা জানো যে আমি কি আমার পরিচয়? তোমরা বলো বলো বলো। পরদেশি বাবু, পরদেশি বাবু, পরদেশি বাবু আয় মা গো পরদেশি বাবু যে হোঁচট খেয়ে পড়ে গেল আরে হে ফুলমণি আয় আয় পরদেশি বাবুকে ধরবি আয় পরদেশি বাবু চল লালু আমরা পরদেশি বাবু সেবা করি গা চল চল আরে শুন না কেনে খুব পরদেশি বাবু সেবা করবার লিগে আরে ওরা সবাই আছে। আরে তুই ঘরে তুই বাবা মোরতটুকু সেবা করতে কেন? আরে আমার মরণ হয়েছে তোকে মরণ ভাবতে আমার কানে কই দিয়েছে হ্যাঁ এখন তো তুই বলবি পিরিতের পদে তোমার শিকার আটকে গেছে যে এখন তো তুই দিবার দেখাবি। কি বললি আরে কদিন আগে পর্যন্ত তুই আমার পিছনে ঘুরঘুর করতিস আর বলতিস লালু তোকে আমার বড্ড ভালো লাগে, তুই আমার সাথে ঘর বাঁধবি। একদম বাজে কথা বলবি না লালু আমি তোর পেছনে পেছনে ঘুরতাম নাকি তুই আমার পেছনে পেছনে ঘুরতিস আমি যখন ওই নদীতে গিয়ে স্নান করতে যেতাম তখন তুই ওই কাছে বলে যাবে লুকাই লুকাই আমাকে দেখতিস এই মিছা কথা আমি তো বলছিতে মাছ ধরার লেগে বসে থাকতাম। হ্যাঁ, আর আমি যখন নদী থেকে জল নিয়ে আসতো তখন তুই আমাকে কথা দিয়ে বলতিস ফুলমণি তুই দেখতে যেমন সুন্দর তোর নামটাও তেমনি ফুলের মতো সুন্দর আবার সেই কথা শুনে তুই রাজে রাঙ্গা হয়ে গেছিলি। তখন আমি তোকে এমন করে জড়াই ধরে বলেছিলাম আরে চল ফুলমণি আরে চল ফুলমণি बुझाओ
ফুলমণি তুই ফিরাই দিস নাই, তাকে তুই ভালোবাসিস রে ফুলমণি, তাকে তুই চাকরি করতে গিয়ে 10 বছর শহরে থাকলেও সেসব জীবন নিয়ে পুতুল খেলা কি কখনো ভোলা যায়? তাই তো আমার সেই খেলাঘরের বউকে আমি সত্যিকারের বউ সাজিয়ে নিয়ে যেতে এখানে এসেছি। গল্প নেই, বল তুই তোর সব খেলাঘরের বল। আরে ফুলমণি তুই বল না, বল। ফুলমণি রে, তুই মুখে না বললেও তোর মনের কথা আমি ঠিক বুঝে নিয়েছি। তুই তো সে খেলা ঘরের বর মাগনকে ভুলে যাসনি, ভুলতে পারিস না। লেকিন তুই আমার
এই আমার কথা কি তোর বড় মনে পড়লে গেল? আরে মনে না পড়লে 10 বছর পর কি আমি আবার এখানে ফিরে আসতাম রে দোস্ত? আমাকে ছেড়ে আপনি কাছে আরে তা বললে হয় দোস্ত, আমি যে শহরে চাকরি নিয়েছি তা তোদের সঙ্গে না, তোদের সঙ্গে আমি পুরো 1 মাস থাকবো। হ্যাঁ, আর 1 মাস না আমরা খুব আনন্দ করবো, কেমন? আরে শহরে থেকে তো তুই এত বাবু হয়ে গেছিস। আরে বাবুর মতন কথা বলছিস। তাহলে বিয়া টিয়া করেছিস বটে? করবো কা, আমি বিয়ে করবো আর তুই জানলি না তাই কখনো হয়? তবে হ্যাঁ, খুব শিগগিরই না আমি বিয়ে করবো। পাত্রীকে ঘুরিয়ে আছে বটে? আরে শুধু ঠিক কি বলিস রে দোস্ত, 10 বছর আগে পুতুল খেলার চলে আমাদের বিয়ে হয়ে। কোথায় রে দোস্ত? এই বস্তিতে রে। আরে এই বস্তিতে আছে তোর পুতুল খেলার বউ? অথচ আমি কিছু জানলাম না। এই এই বল কে তোর বউ বটে? বলবো না, তোকে এখন বলবো না, তোর সামনে তাকে নিয়ে এসে আমি তোকে অবাক করে দেবো। তবে শুন দোস্ত, এই বস্তিতে যেমন তোর পুতুল খেলার বউ রয়েছে, সেরকম এই বস্তিতে আছে আমারও ভালোবাসার মানুষ। আরে হে দোস্ত, বল না, বল বল, তোর ভালোবাসার মানুষকে বল, আমাকে বল বল বল। নাই বলবো, তোহার সামনে নিয়ে আসে আমিও তোহাকে একবার অবাক করে দিব। তাহলে এক কাজ কর, শোন, কাল বাদ পরশু তুই তোর হবু বউকে নিয়ে পাহাড়ি তলের মাছি চলে আয়, আমিও আমার হবু বউকে নিয়ে সেখানেই চলে আসবো। তাহলে কি বলতো, দুজনে দুজনের হবু বউকে দেখা হয়ে যাবে না, কি বলিস তো? বাজে কথা বলবি তো এই পুরো ছাটার না তোর পিঠে ভাঙবো। এমন তুই ধমক দিচ্ছিস যে আমার ঘরের বউ একবারে একেবারে কালার হদ কিনে কি করি বল দেখি। এই যে সকালবেলায় তোকে বাজার করতে টাকার থলে দিলাম, সেগুলো কোথায়? আরেকটু জোরে বল মাইরি। আমার জীবনটা যেমন ফাঁকা, করছি তোকে আমার ফাঁকা আমার উঁকি মারতে দেখলাম না বাইরি। আমার পাশে এসে বস, আমি বৌমরা বিধবা, দুজন দুজনে আমার জায়গাটা ফাঁকা জায়গাটা পূরণ করি। বলছি কাঁটায় জম দিলে না তোর পিড়িটা তোমার উঠলে ওঠে না। আমি তো বাজারেও যাচ্ছিলাম,
আর গাঁজার চপ দিতে গিয়ে আমার গাঁজার আঙুল শেষ। আর না আছে আমার কাছে নারকেলের ছোবড়া, আর না আছে অন্য কিছু। তখন ওই বাজার করতে গিয়ে বাজারের নোটগুলোকে ওই নারকেলের ছোবড়া পাঠিয়ে সেই গাঁজায় আমি আগুনে গাঁজা টেনে দিলাম। সার মুড়ে থাকলে আমার কাছে নারকেলের ছোবড়া হয়েছে আর নারকেল তারা হতা কি আর দুটো জিনিস আমার মনে হয়, এই নিজের বউ আর পরের বউ। এখন আমি কি করবো? সকালবেলায় দাদাবাবু ফর্দ করে দিয়ে বললেন দিদিমণির জন্য বাজার থেকে এইসব জিনিসগুলো নিয়েছে, দিদিমণির জন্য রান্না করতে হবে। আর এইসব রান্না করা খাবার খেলে দিদিমণির মন ভালো থাকবে, আর দিদিমণির মন ভালো থাকলে দিদিমণি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখানে থাকলে আমি আস্তে আস্তে পাগল হয়ে যাবো। আচ্ছা, তোমরা আমাকে কি মনে করছো? আমি বাচ্চা নেই যে নদী পাহাড় ঝর্ণা দেখে আমাকে অতীতের ঘুম পাড়িয়ে রাখবে? কখনো ঘুম পাড়িয়ে রাখা যায় না আলো দেবে, কারণ এই অতীতের স্মৃতি হলো জীবনের মূল্যবান সঞ্চয়, আর অতীতের স্মৃতি হলো দিদিমণি আমার কোনো কথা শুনতে চাই না দাদাবাবু। আসলে আজ সকাল থেকে ও বাড়ি চলে যেতে চাইছে। তুমি ভেতরে যাও হেমা, তোমার দিদিমণি যদি সত্যি বাড়ি ফিরে যেতে চান আমি নিজে ওনাকে বাড়ি পৌঁছে দেবো। তাই তাই হবে দাদাবাবু। তবে দিদিমণির সঙ্গে মাথা ঠান্ডা রেখে আপনি কথা বলবেন। কথাই আছে না, মিষ্টি কথায় অমৃত রস, তুষ্ট বচনে বিশ্ব বস। আপনি কি সত্যি বাড়ি ফিরে যেতে চান? হ্যাঁ। আপনার যখন ইচ্ছে তখন তাই হবে, তবে তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। আপনি তো অবিবাহিতা, হ্যাঁ। তাহলে আপনার এই বেশ এটা আমার রুচি। রুচি নয়, আর দেবী রুচি নয়। যদি বলে এটা আপনার যে গৌতম বাবু, আমি জানি আপনার ওই অতীত জীবনের সমস্ত ঘটনাই কি জানেন আপনি? আপনার ওই সূর্যকান্ত বাবুর ভালোবাসার কথা, আপনার জন্মদিনের রাতে যেদিন আপনাদের ফাইনাল বিয়ের ডেট ডিক্লারেশন হয়, আর সেই দিনই সূর্যকান্ত বাবুর অ্যাক্সিডেন্ট। চুপ করুন আপনি গৌতম বাবু, আপনি চুপ করুন। মনে করুন না সূর্যকান্ত বাবু বেঁচে আছে। কি বললেন আপনি? বেঁচে আছে আপনাদের স্বর্গীয় ভালোবাসা। আচ্ছা আলো দেবী, আপনি কি পারেন না অন্য কারো হৃদয়ে আরেকটা ভালোবাসার জন্ম দিতে? আপনি কি পারেন না অন্য কারোর মনে আরেকটা সূর্যের জন্ম দিতে? গৌতম বাবু, আপনি চুপ করুন। চুপ করুন প্লিজ আলো দেবী। মনে করুন জীবনের গতিপথ একটা নদীর মতো, আর সেই নদী চলার পথে যদি অসংখ্য বাধা বিঘ্ন মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে তাহলে বলতে পারেন আলো দেবী সেই নদীকে মাঝপথে তার গতিপথ বন্ধ করে দেয়? গৌতম বাবু, আপনার সেই জীবন নদীকে মাঝপথে না থামিয়ে আপনি এগিয়ে চলুন খুশির মোহনায়, দেখবেন পুরনো সেই অতীতের স্মৃতিকে ছাপিয়ে নতুন জীবনের স্মৃতি হয়তো আপনার জীবন আরো সুন্দর করে সাজায়। না, সে ভালোবাসা আমি চাই না। কারণ এক জীবনে একবারই মানুষকে ভালোবাসা দেওয়া যায়। মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ভালোবাসা লুকোচুরি, ওই নোংরামি খেলা আমি খেলতে চাই না। ওটা আপনার ভুল ধারণা আমাদের। ভুল বা ঠিকের আপনি কতটুকু বোঝেন? ভালোবাসার মর্ম বোঝেন আপনি? আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? ভালোবাসা আলো দেবী, ওই আগুনে অর্ধদগ্ধ করে একটা চিন্তি করে যদি আপনি প্রশ্ন করে হে বৃক্ষ তুমি ওই প্রখর সূর্যতাপের মানে বুঝো, তাহলে বলতে পারেন আলো দেবী ওই বৃক্ষ কি উত্তর দেবে? বলতে পারে? পারলেন না তো। আরে পারবেন কি করে, পারবেন কি করে? আপনারা তো ভালোবাসার মর্ম বোঝে, ভালোবাসতে পারে, কিন্তু কিন্তু ওই ভালোবাসা যে কি তা আপনারা জানেন না আলো দেবী, তা আপনারা জানেন। গৌতম বাবু, আমার একটা কথা শুনে যান। গৌতম বাবু, আমার একটা কথা শুনে যান আপনি। নিজের মনের ক্ষতটাকে তুমি কি আঘাত হেরেছো? ওকে সামনে নিতে দাও। মনের ক্ষত? বাইরে থেকে দেখে ওকে তোমরা যতই সহজ সরল স্বাভাবিক ভাবো, কিন্তু আমি তো জানি ওর সহজ সরল হৃদয়টা ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। কাকা বাবু, আপনি কি বলছেন? গৌতম তোমার মতো একটা মেয়েকে
কিন্তু কোনো কারণে ওদের ভালোবাসার শেষ পর্যন্ত সার্থক হয়নি। মেয়েটি অন্য কোথাও বিয়ে হয়ে যায় আর তারপরে গৌতম সব কিছু ছেড়ে আমারই পাহাড়ি বাংলায় চলে আসে। জানো মা, জানো আমার গৌতম তোমার চিকিৎসা করেছে, তোমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু যে নিজেই একটা রোগী, সে আরেকটা রোগীর চিকিৎসা করবে কি করে? মারে আমার গৌতমটা চির দুঃখিয়ে রয়ে গেল। সেই ছোটবেলায় একসঙ্গে ছেলেটার মা বাবা মরে যাওয়ার পর আমি ওকে মানুষ করার দায়িত্ব নিলাম। আপনি বুঝি ওনাকে ছোট থেকে মানুষ করেছেন? আর মা, আমি ওকে মনের মতো করে মানুষ করার জন্য আমি নিজের সংসার পর্যন্ত করিনি, যাতে আমাদের এই সম্পর্কের মাঝে কেউ বাধা সৃষ্টি করতে না পারে। বাবু, তুমি আমায় কথা দাও মা, তুমি আমায় কথা দাও, যেমন করে হোক আমার গৌতমকে তুমি বিয়ের জন্য রাজি করবে। বলো মা, বলো, তুমি আমায় কথা দাও মা, তুমি আমায় কথা দাও। আমি পারবো কিনা জানি না কেন, তুমি আপনার চেষ্টা করবো, আমি আপনার চেষ্টা করবো। হ্যালো, হ্যালো, আজ 7 দিন হয়ে গেল আমি আমার মামনির কোনো সংবাদ পেলাম না। না জানি কেমন আছে মেয়েটা, কোন কথা ভাবতে ভাবতে কখন যে রাত ভোর হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। কেন স্যার? কেন আপনি আলোদেবীর কথা চিন্তা করে অকারণে নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছেন? আমি বলছি আলোদেবী ভালো আছে। আমার মামনি ভালো আছে স্যার। হ্যাঁ, মানে হ্যাঁ স্যার, আলোদেবী আগের মতোই প্রায় স্বাভাবিক সুস্থ হয়ে উঠছেন। আশা করি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবেন। ফিরে এলে আমি ওর বিয়ের ব্যবস্থা করবো ম্যানেজার। তুমি ওর জন্য একটা উপযুক্ত পাত্রের সন্ধান করো। উপযুক্ত পাত্র স্যার খুব কাছেই আছে তো। অবশ্য আপনি যদি সাহস দেন। বলো বলো ম্যানেজার, কোথায় আছে আমার মামনির উপযুক্ত পাত্র? মানে যদি বলি আপনার সামনে। ম্যানেজার, আমি তো কিছু ভুল বললাম স্যার। অবশ্য আপনি যদি আমাকে আপনার মেয়ের উপযুক্ত মনে না করেন, তাহলে কিন্তু ভুলটা আপনি নিজেই করবেন। কারণ ওই সূর্যকান্ত চৌধুরীর চেয়ে আমি কোনো অংশে কম নই। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ম্যানেজার। কোন সাহসে তুমি আমার মামনির জামাই হতে চাও? কোন সাহসে তুমি আমার মামনির পাশে দাঁড়ানোর কদম কথা আছে তোমার? না, আমি মনে রেখো ম্যানেজার, তুমি তোমার অতীতকে ভুলে গেলে কি করে? তুমি কি জানো না পথ থেকে পড়িয়ে এনে তোমাকে আমি আমার কারখানায় শ্রমিকের চাকরি দিয়েছিলাম? তোমার কাজে মুক্ত হয়ে আমি তোমাকে ম্যানেজারের পদে দিয়েছি। আর সেই তিনি কিনা প্রতাপ ঘোষালের একমাত্র মেয়ে জামাই হওয়ার অনেক স্বপ্ন দেখো। মনে রেখো ম্যানেজার, তুমি আমার কর্মচারী আর আমি মালিক। কর্মচারীর কাজে সন্তুষ্ট হয়ে মালিক বড়জোর তাকে কিছু পুরস্কার দিতে পারে। সম্পর্ক অধিকার নয়। Do you understand? I think it's better. ওই মালিক আর কর্মচারীর হিসেবটা আমি যেদিন তোমার ওই ঘোষাল্যান্ড কোম্পানির একমাত্র মালিক আমি, আর তুমি হবে আমার কোম্পানি আপনি আবার কোন কোম্পানির মালিক হলেন বস? আরে এখনো হয়নি, তবে খুব শীঘ্রই হচ্ছে। তাহলে এই অধম যেন আপনার কোম্পানিতে একটা লেবার কাস্টে চাকরি। তোর বোকা! আরে আমি মালিক হলে তুই তো হবে আমার কোম্পানির ম্যানেজার। ম্যানেজার? আর সেই মালিক হতে গেলে না আমাকে এখন অনেক দূরে এগোতে হবে, আর তার জন্য না তোকে আমার ভীষণ প্রয়োজন রে। আমি
সবসময় আপনার সঙ্গে আছি বল। এখন বলুন আমায় কি করতে হবে? ওই সেটা সময় হলে জানতে পারবি। এখন বল হে ওদিকে কি শুনছি? অ্যালোমের কোনো পরিবর্তন হয়নি বস। এমন করে হোক ওই আলোর নাম থেকে সূর্যকান্তের নামটা মুছে দিতে হবে আর নতুন করে খোদাই করতে হবে এই নিশীথ সামন্তের নাম। কিন্তু তার আগে একটা আজব খবর আছে। কি খবর বল? ওই পাহাড়ি বস্তিতে ওই সূর্যকান্তের মতো এক আদমিকে আমি দেখলাম। হ্যাঁ কি বলছিস? সূর্যকান্তের মতো? শোন